ঢাকার আকাশে তখন জুলাইয়ের গরম। ১৯৯০ সালের ২৪শে জুলাই বিকেলের দিকে থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজ অবতরণ করল ঢাকায়। বিমানের বিজনেস ক্লাসে ছিলেন দুই বিদেশি যাত্রী, ব্রিটিশ নাগরিক অ্যান্থনি সরকার আর জার্মান নাগরিক বার্নার্ড রুডিগার। উড়োজাহাজ থেকে নামার পর তারা সোজা চলে গেলেন বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে। ভিআইপি টার্মিনালে প্রবেশের পর যেভাবে সাধারণত বিশিষ্ট অতিথিরা কাস্টমস প্রক্রিয়া ছাড়াই চলে যান, সেভাবেই বেরিয়ে যাচ্ছিলেন তারা। কিন্তু দুজনের অস্বাভাবিক ভঙ্গি চোখে পড়ে কাস্টমস কর্মকর্তাদের। মুহূর্তের মধ্যে শুরু হয় তল্লাশি। একে একে খুলে দেখা হয় তাদের সুটকেস, আর তাতেই বেরিয়ে আসে ৩৮ কেজি ওজনের সোনার বার। মুহূর্তেই বিমানবন্দরে ছড়িয়ে পড়ে উত্তেজনা। খবর পৌঁছে যায় গণমাধ্যমে। ক্যামেরা, সাংবাদিক, গোয়েন্দা কর্মকর্তা সবাই ভিড় করেন ঘটনাস্থলে। নানা মহলে আলোচনা শুরু হয় এই সোনার চালানের পেছনে নাকি এরশাদ পরিবারের হাত রয়েছে। প্রথম আলোচনায় আসে এরশাদের স্ত্রী রওশন এরশাদ এবং তৎকালীন উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদের নাম। সংবাদপত্রে একের পর এক রিপোর্ট ছাপা হতে থাকে। দুই বিদেশিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে শুরু হয় জিজ্ঞাসাবাদ। তারা জানান তাদের বিমানবন্দরের ভেতর দিয়ে নিরাপদে পার করিয়েছেন বিমানবন্দরের সিকিউরিটি অফিসার আবু তাহের। তাহের নিজ গাড়িতে তাদের উড়োজাহাজ থেকে তুলে ভিআইপি টার্মিনালে নিয়ে গিয়েছিলেন। এ তথ্য জানার পরপরই পুলিশ তাহেরকে গ্রেপ্তার করে। তাহেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় তাকে এই কাজের নির্দেশ দিয়েছিলেন বিমানবন্দর ম্যানেজার মেজর সেকান্দার। তাহের বলেন, সেকান্দার তাকে জানিয়েছিলেন চেয়ারম্যানের নির্দেশে এই দুই বিদেশিকে কোনো বাধা ছাড়াই যেতে দিতে হবে। তখনকার সিভিল এভিয়েশনের চেয়ারম্যান ছিলেন এয়ার কমোডর মনুর ইসলাম। তদন্তকারীরা একে একে সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। পানি নিচের দিকে না গড়িয়ে এবার উল্টো উপরের দিকে উঠতে শুরু করে। জিজ্ঞাসাবাদে দুই বিদেশি আরও জানান তারা সিঙ্গাপুরের এক ব্যবসায়ী হাজি ইয়াকুবের প্রতিনিধি। হাজি ইয়াকুব নিয়মিত সোনা পাচার করেন। তাদের মাধ্যমে বিভিন্ন দেশে সোনার চালান পাঠানো হয়। তারা বলেন এই সোনার আসল মালিক কে তারা জানেন না। তাদের নির্দেশ ছিল কালো রঙের একটি মার্সিডিজ গাড়ি বিমানবন্দর থেকে তাদের সোনারগাঁও হোটেলে পৌঁছে দেবে। এই তথ্য শুনেই পুলিশ শুরু করে সেই কালো মার্সিডিজ খোঁজা। তখন ঢাকায় হাতে গোনা কয়েকটি কালো মার্সিডিজ ছিল। তার একটি আজিজ মোহাম্মদ ভাইয়ের, আরেকটি চিত্রনায়িকা রোজেনার স্বামী ফজলুর রশিদ ঢালির। পুলিশ আজিজ মোহাম্মদ ভাইয়ের গাড়িটি জব্দ করে। পরীক্ষা করে দেখা যায় সেটি মাত্র ১.৫ মাস আগে কুয়েত দূতাবাস থেকে কেনা। সন্দেহের তীর ঘুরে যায় তার ঘনিষ্ঠ বন্ধু আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলামের দিকে, যিনি ছিলেন ভিডিও কানেকশন নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এবং সিভিল এভিয়েশনের চেয়ারম্যান মইনুল ইসলামের অত্যন্ত ঘনিষ্ঠ। পুলিশ তল্লাশি চালায় বান্টির বনানীর বাড়িতে। সেখানে গাড়িটি না পেলেও পাওয়া যায় আরও চাঞ্চল্যকর কিছু। পাওয়া যায় সমাজের অনেক বিশিষ্ট ব্যক্তি, তাদের স্ত্রী ও বান্ধবীদের আপত্তিকর ছবি। আরও পাওয়া যায় একটি আনরেজিস্টার্ড ফোর্ড গাড়ি। এই ঘটনার পর বান্টি ইসলামের বিরুদ্ধে মামলা হয় এবং প্রথমবার কারাগারে যান তিনি। তখনকার উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদ ও ফার্স্ট লেডি রওশন এরশাদের নাম সংবাদপত্রে উঠে আসে প্রধান আলোচনায়। রাষ্ট্রপতি এরশাদও বিব্রত হয়ে পড়েন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মাহমুদুল হাসানকে দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট দিতে বলেন। কিন্তু ডিবি জানায় চেয়ারম্যান মইনুল ইসলামকে না ধরলে তদন্ত অসম্পূর্ণ থেকে যাবে। স্বরাষ্ট্র সচিব আজিমুদ্দিন, যিনি মইনুলের ঘনিষ্ঠ ছিলেন, এই গ্রেপ্তারে বিরোধিতা করেন। অবশেষে স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি এরশাদের সঙ্গে কথা বলেন। তদন্ত নিয়ে সংবাদপত্রে জোরালো প্রতিবেদন ছাপা হতে থাকে। রাষ্ট্রপতি নিজেই তদন্ত ধামাচাপা দিচ্ছেন। রাজনৈতিক চাপ বেড়ে গেলে এরশাদ চেয়ারম্যান মইনুলকে গ্রেপ্তারের অনুমতি দেন। পরিকল্পনা হয় প্রথমে তাকে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান পদ থেকে ওএসডি করে সংস্থাপন মন্ত্রণালয়ে পাঠানো হবে, তারপর গ্রেপ্তার করা হবে। কিন্তু খবর আগেই ফাঁস হয়ে যায় এবং মইনুল ইসলাম পালিয়ে যান। শেষ পর্যন্ত ডিবি তদন্ত শেষ করে চার্জশিট দেয়। তাতে আসামি হন দুই বিদেশি অ্যান্থনি সরকার ও বার্নার্ড রুডিগার। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান মনুল ইসলাম, তার ব্যক্তিগত সহকারী এয়ারপোর্ট ম্যানেজার মেজর সেকান্দার এবং সিকিউরিটি অফিসার আবু তাহের। কিন্তু এর মধ্যে পাল্টে যায় দেশের রাজনীতি। এরশাদ সরকারের পতন ঘটে। বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে আসে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সরকার আসার পর তদন্ত আবার গতি পায়। বিচারপতি শাহাবুদ্দিন আহমদ তদন্ত কর্মকর্তাকে ডেকে পাঠান। আইজিপি তৈয়বুদ্দিন আহমদের নেতৃত্বে পুলিশের দল তাকে মামলার অগ্রগতি জানায়। তিনি নির্দেশ দেন দ্রুত বিচার সম্পন্ন করার জন্য। কিন্তু তার কিছুদিন পর আবার বদলে যায় ক্ষমতায় আসে বিএনপি। বিএনপি সরকার সংসদে এই মামলা প্রসঙ্গ তোলে। দলটির কয়েকজন সংসদ সদস্য সংসদে বলেন সোনা পাচারের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ, তার স্ত্রী রওশন এবং উপরাষ্ট্রপতি মওদুদ আহমদ। তারা দাবি করেন পলাতক চেয়ারম্যান মইনুল ইসলামকে রাজসাক্ষী করা হলে পুরো চিত্র বেরিয়ে আসবে। প্রধানমন্ত্রী খালেদা জিয়া তখন সিআইডিকে নতুন করে তদন্তের নির্দেশ দেন।
মনুল ইসলামকে রাজসাক্ষী করতে চেষ্টা চালানো হয়, কিন্তু তিনি রাজি হননি, কারণ রাজসাক্ষী হতে হলে নিজের দোষ স্বীকার করতে হয়। এটা তিনি কখনোই চাননি। সিআইডির তদন্তে অভিযোগপত্রে এরশাদ ও রওশন এরশাদের নামও যুক্ত হয়। আদালত রওশনকে খালাস দেন, কিন্তু এরশাদের বিরুদ্ধে বিচার শুরু হয়। তিনি হাইকোর্টে গেলে মামলার কার্যক্রম স্থগিত হয়ে যায়। বিচার শেষে বিদেশি 2 পাচারকারীকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেন। বিমানবন্দর ম্যানেজার মেজর সেকান্দার পান 10 বছরের সাজা, আর সিকিউরিটি অফিসার আবু তাহের পান 7 বছরের। এরপর বহু বছর মামলা ঝুলে থাকে। 2000 সালে আবার নতুন করে মামলা সচল হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আবারও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ খালাস পান। এই ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে আছে। বিদেশি নাগরিকদের হাত ধরে শুরু হওয়া সেই সোনার চোরাচালান শেষ পর্যন্ত পৌঁছে গিয়েছিল রাষ্ট্রপতির প্রাসাদ পর্যন্ত। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।